ডিয়ার স্টুডেন্টস, তোমার ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট নিয়ে এসে থাকি। এর আগে আমরা 23টি প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি। আজকে আমরা এখানে 24 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কতগুলো করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের প্রশ্নগুলো কী আছে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো প্রথম আবিষ্কৃত হয় 1922 সালে। 1922 সালে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং এর আগে 1921 সালে হরপ্পা শহরটি আবিষ্কার করেছিলেন প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। তাহলে 1921 সালে হলো হরপ্পা সভ্যতা, সেটা দয়ারাম সাহানি। আর 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো। দুটো মনে রাখবে, দুটো পরীক্ষাতে আসে। 2 নম্বর, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধন গুপ্ত সাম্রাজ্যের পতনের পর তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। যখন গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়েছিল কয়েকটি টুকরো ছোট ছোট রাজ্যে, সেই সময় সেই সব রাজ্যগুলোকে হর্ষবর্ধন একত্রিত করে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এবং এই সময় বাংলাতে রাজত্ব করেছিলেন শশাঙ্ক। গৌড়ের রাজা শশাঙ্ক, তাকে বাংলার সার্বভৌম নৃপতি বলা হতো। তিনি তখন বাংলার শাসক ছিলেন। শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের নানা রকম কারণে মতবিরোধ ছিল এবং তার সাথে নানা রকম ঝগড়াতে হর্ষবর্ধন লিপ্ত ছিলেন। এর কারণ ছিল, অনেকে মনে করেন যে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনকে শশাঙ্ক হত্যা করেছিলেন। এরকম নানা কারণে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের মতবিরোধ ছিল। 3 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি গৃহীত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। লাহোর অধিবেশন দুটো হয়েছিল, একটা 1909 সালে, যেখানে লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন মদন মোহন মালব্য। এটা পরীক্ষাতে আসে বলে আমি এটা দিয়ে দিয়েছি তোমাদের। আর লাহোর অধিবেশন 1929 সালে যেটা হয়েছিল, এইখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এই 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া তোমাদের লাহোর অধিবেশনে আরেকটা পড়ে, সেটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব। সেটা হয়েছিল মুসলিম লীগের লাহোর অধিবেশন, সেটা 1940 সালে হয়েছিল। এখানে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল, অর্থাৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়েছিল মুসলিম লীগের এই লাহোর অধিবেশনে। ঠিক আছে, এখানে যতগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত প্রশ্নগুলো তোমরা পারতো খাতায় লিখে নেবে। 4 নম্বর, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় স্পাম, ফলিস, ভাইরাস, বাগস। কম্পিউটার প্রোগ্রামিংয়ে অর্থাৎ কোডিংয়ের সময় যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেটাকে বলা হয় বাগস। ঠিক আছে, এই বাগসগুলো ঠিক করলে সেটাকে বলা হয় ডিবাগিং। কোডিংয়ের সময় ভুলের কারণে এই বাগের সৃষ্টি হতে পারে। 5 নম্বর, হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? হোয়াইট ফ্ল্যাগ শব্দটি মূলত যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বা আত্মসমর্পণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যদিও শান্তির প্রতীক হিসেবেও হোয়াইট ফ্ল্যাগটা কিছু ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, কিন্তু এটা প্রথম ব্যবহৃত হয়েছিল যুদ্ধবিরতির প্রতীক হিসেবে। 6 নম্বর, ভারতের লোকসভার প্রথম স্পিকার কে? ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কার, জিভি মাভলঙ্কার। ইনি 1952 থেকে 1956 সাল পর্যন্ত ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন। ইনি গুজরাটের প্রাদেশিক কংগ্রেস কমিটির সেক্রেটারি ছিলেন। এরপর স্পিকার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। কোনো লোকসভা ভোটের পর স্পিকার গঠন করা হয় সংসদের জন্য, তখন স্পিকার থাকে না, তাই অস্থায়ী স্পিকার হিসেবে, প্রোটেম স্পিকার হিসেবে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ করেন। পরবর্তীকালে রাষ্ট্রপতি স্থায়ী স্পিকারের জন্য দিন ঘোষণা করেন এবং সেই স্পিকার নির্বাচিত হয় যার নির্বাচিত সদস্য তাদের দ্বারা। এই স্পিকারকে তখন রাষ্ট্রপতিরা শপথ বাক্য পাঠ করার প্রয়োজন হয় না, যাকে নির্বাচন করা হয় তিনি স্পিকার হয়ে যান এবং লোকসভা পরিচালনা করেন। ঠিক আছে। 7 নম্বর, আল্পস, রকি ও আন্দিজ কোন ধরনের পর্বত? আল্পস, রকি, আন্দিজ এগুলো সবই হচ্ছে ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে এগুলো পড়ে। ভঙ্গিল পর্বত দু রকমের, একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর একটি নবীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভারতের আরাবল্লী, স্কটিশ হাইল্যান্ডস, অ্যাপালাচিয়ান পর্বতমালা। আর নবীনের মধ্যে এই তিনটি আছে, তার সাথে ভারতের আছে হিমালয়। ঠিক আছে। নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে সেসব পর্বত যেগুলো অপেক্ষাকৃত নতুন এবং যাদের গঠন প্রক্রিয়া এখনও চলছে। যেমন হিমালয়ের গঠন প্রক্রিয়া, হিমালয় এখনও হাইটে বাড়ছে, হিমালয় উঁচু হচ্ছে এখনো পর্যন্ত, থেমে যায়নি। আর ভঙ্গিল পর্বত কাকে বলে? যদি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে যদি উঁচু স্থান গড়ে ওঠে আস্তে আস্তে, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে। 8 নম্বর, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিকের উচ্চতা 732 মিটার বা 2400 ফুট। তোমাদের এখান থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যেগুলো প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। এই যে এটা আন্দামান আর এটা হচ্ছে নিকোবর, এর মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। এরপর উত্তর আন্দামান
আর দক্ষিণ আন্দামান, এই দুটোর মাঝে সেটা আছে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। আর তোমাদের এখান থেকে পড়ে বেরেন এবং নারকোন্ডাম দুটি আগ্নেয়গিরি আছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এদের মধ্যে বেরেন দ্বীপ হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি আর নারকোন্ডাম সুপ্ত আগ্নেয়গিরি। এই প্রশ্নগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে তোমাদের দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন। 9 নম্বর, ওএনজিসি সদর দপ্তর কোনটি? ওএনজিসি সদর দপ্তর নানা রকম জায়গায় নানা রকম দেওয়া আছে, কিন্তু বর্তমানে ওএনজিসি সদর দপ্তর দিল্লি। এখানে অপশন দিল্লি নেই, তাই দেরাদুনটা অপশানে হবে। এটা যেহেতু পুরনো প্রশ্ন সেখান থেকে নেওয়া, তো এটা দেরাদুন সঠিক উত্তর হবে। কিন্তু বর্তমানে ওএনজিসি সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এখন যদি এখানে দেরাদুনের জায়গায় নয়াদিল্লি দেওয়া থাকতো তাহলে দিল্লি করতো, এখানে অপশানে দিল্লি উত্তর হতো। ঠিক আছে, 1956 সালে দেরাদুনে তেল ভবনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যদি প্রতিষ্ঠা বলা হয় তাহলে 1956 সালে দেরাদুনের তেল ভবনে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পাটিয়ালা হাউস বলে যেটা। 10 নম্বর, ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশন বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে নানা রকম জাতির সংমিশ্রণ ঘটেছে। লেপচা, ভুটিয়া, নেপালি, বাঙালি, বিহারি, মারোয়াড়ি সহ নানান সম্প্রদায়ের এখানে বাস। এই সমস্ত সম্প্রদায় একসাথে মিশে ঐতিহ্য, ভাষা ও জীবনযাত্রার একটা অনন্য মিশ্রণ ঘটেছে দার্জিলিংয়ে, এই জন্য এটাকে বলা হয় ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস। ঠিক আছে, 11 নম্বর, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। সাইমন কমিশন 1927 সালে গঠিত হয় এবং ভারতে আসে 1928 সালে। সাইমন কমিশনে আসার মূল উদ্দেশ্য কী ছিল? 1919 সালের যে ভারত শাসন আইন ছিল, 1919 সালের আইনকে কী বলা হয়? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার। সেই আইনের পর্যালোচনা করা। আগে কি হতো, যেমন 1909 সালে মর্লেমেন্টো সংস্কার ছিল। এই 1909 সালের মর্লেমেন্টো সংস্কার, এটার পরে 10 বছর বাদে 1919-এ মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার এসেছিল। অর্থাৎ 10 বছর অন্তর অন্তর একটা করে ভারত শাসন আইন আসতো, এবং সেই আইনগুলো আসার আগে পর্যালোচনা করার জন্য একটা করে কমিশন পাঠানো হতো। ঠিক একই রকমভাবে 1929-এর পর 1929 এসে গিয়েছিল। তার আগে 1929-এর ভারত শাসন আইন আসার আগে ভারতের যে শাসন ব্যবস্থা তা পর্যালোচনা করার জন্য একটা কমিশন পাঠানো হয়েছিল। সেই কমিশনটার নাম হচ্ছে সাইমন কমিশন। এই সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়েছিল এবং 28 সালে ভারতে আসে। কিন্তু ভারতীয়রা, বিশেষ করে কংগ্রেস পার্টি, এই কমিশনের বিরোধিতা করেছিল। কারণটা কী ছিল? কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। এবং সেই সময় 1929 সালে আমরা একটু আগে দেখেছি, 1929 সালে কি হয়েছিল? কংগ্রেসের লাহোর অধিবেশনে ভারতের পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল, প্রস্তাব গৃহীত হয়েছিল। অর্থাৎ ভারতের কংগ্রেস পার্টি সহ ভারতবাসী চাইছিল পূর্ণ স্বরাজ ভারতবর্ষ পেয়ে যাক, কিন্তু ব্রিটিশরা সেই সময় ভারত শাসনের জন্য নতুন একটা আইন আনতে চাইছিল। অর্থাৎ সেই শাসনের দাবির প্রতি একটা অবজ্ঞা ছিল। ভারতের যে স্বশাসনের দাবি ছিল, সেই দাবির প্রতি এই সাইমন কমিশনের একটা অবজ্ঞা ছিল, অবমাননা ছিল। ভারতীয়রা চাইছিল স্বশাসন, কিন্তু ব্রিটিশরা নিজেদের শাসন চাইছিল। এই কারণে ভারতীয়রা এই সাইমন কমিশনের বিরোধিতা করেছিল। এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে তোমরা জানো, লালা লাজপত রায়কে লাহোরে পুলিশ মাথার উপর লাঠি মেরে হত্যা করে। এটা কিন্তু এই সাইমন কমিশনের একটা ব্যাপক ক্ষতিকারক দিক। 1935 সালে পরবর্তীকালে যখন ভারত শাসন আইন এসেছিল, তখন ভারতের স্বাধীনতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছিল। ঠিক আছে, 12 নম্বর, এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ কোনটি? এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ, যেটি আসামে আছে। আসামের ব্রহ্মপুত্র নদের মাঝে আছে এই দ্বীপটি। তোমাদের পরীক্ষায় ডব্লিউপিতে এসেছে এই প্রশ্নটি, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? চীনের ইয়াংজে নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। 13 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় ভোল্টামিটার, হফম্যান ভোল্টামিটার ব্যবহার করা হয়। এই যন্ত্রটি 1866 সালে আগস্ট উইলহেম ভন হফম্যান তৈরি করেন। আগস্ট উইলহেম ভন হফম্যান তৈরি করেন। তড়িৎ বিশ্লেষণ কী জিনিস? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করা। যেমন জলের মধ্যে যদি তড়িৎ প্রবাহ করি তাহলে সেক্ষেত্রে দুটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে, সেগুলি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। পদার্থগুলোকে, ধরো জলকে ভাঙছি, জলকে ভেঙে দুটো গ্যাস উৎপন্ন করছি। এটা হচ্ছে দ্রবণের উপস্থিতিতে তড়িৎ পরিচালনা করে দুটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করছি। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। 14 নম্বর, ধাতব ও পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধের কি হয়? ধাতব ও পরিবাহীর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে রোধের পরিমাণ বেড়ে যায়, বৃদ্ধি পায়। উষ্ণতা বাড়লে রোধ বাড়বে, কারণ
কোন ধাতু বা পরিবাহের মধ্যে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে সেই ধাতুর মধ্যে যে পরমাণু অণুগুলো থাকে সেগুলোর নড়নচলন ক্ষমতাটাও বেড়ে যায়। তার ফলে তার মধ্যে দিয়ে যখন মুক্ত ইলেকট্রনগুলো পাঠাবো তখন তার মধ্যে ইলেকট্রনগুলো চলাচলে বাধার সৃষ্টি হয়। যখন তড়িৎ প্রবাহিত হবে তখন কি মুক্ত ইলেকট্রনগুলো যাবে, কিন্তু যেহেতু অনুপরমাণুগুলো প্রচুর নাড়াচাড়া করছে, কম্পন অনুভূত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এর ফলে রোধটা বেড়ে যায়। ব্যতিক্রম কার্বনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে কি হয়, রোধটা কমে যায়। আর এখানে যে রোধ যদি বেড়ে যায়, রোধ বাড়লে কি হবে, তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করছে, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে। ঠিক আছে। 15 নম্বর, চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটি কি, সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার। লেন্সের এই যে লেন্স এটা দেখতে পাচ্ছ, লেন্সের পিছনে এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই ভিট্রিয়াস হিউমার চোখকে ঠিক মতো আকারে রাখতে সাহায্য করে, অর্থাৎ চোখের আকৃতিটি বজায় রাখতে সাহায্য করে এই ভিট্রিয়াস হিউমার। 16 নম্বর, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক স্নায়ু বা সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভ আছে, এই যে দেখতে পাচ্ছ, কোমরের এখান থেকে শুরু করে, নিতম্বর থেকে এখানে শুরু করে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত সায়াটিক স্নায়ু। 17 নম্বর, বল পেন কোন নীতির উপর দাঁড়িয়ে আছে? বল পেনের ক্ষেত্রে কৈশিকতা অর্থাৎ ক্যাপিলারি সিস্টেম এবং পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন কাজ করে। কীরকম? কৈশিকতা হচ্ছে কালিটা আস্তে আস্তে বলের পয়েন্ট দিয়ে বার করে, এটা হচ্ছে কৈশিকতা বলের মাধ্যমে। এবং যেহেতু ঘষছি কলমটা খাতার উপর বা কোনো কাগজের উপর, তখন কি হয়, একটা ঘর্ষণ বল, একটা আকর্ষণ বল কাজ করে এবং কালিটা পর পর লাইন দিয়ে আসতে থাকে, এটা হচ্ছে কৈশিকতা। আর পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হচ্ছে ওই কালিটাকে সংকুচিত করে রাখবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আকারই ওই কালিটা ধরে রাখবে, এটা হচ্ছে পৃষ্ঠটান। এমনি সাধারণত কি হয়, সাধারণত যদি কালিটা ঢেলে দিই তাহলে কি হবে, চারদিকে ছড়িয়ে যাবে। কিন্তু বলটার ক্ষেত্রে কি হচ্ছে, বলটার ক্ষেত্রে কালির পৃষ্ঠটানটা থাকার ফলে একটা নির্দিষ্ট রেখা বজায় রয়েছে। ঠিক আছে। এই যে সংকুচিত করে কালিটাকে ধরে রাখার ক্ষমতা, প্রবণতা, এটাকে বলা হয় পৃষ্ঠটান। আর কালিটা যে উপর থেকে নিচে আসছে বল পেনের মাধ্যমে, সেটা হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারি সিস্টেম। 18 নম্বর, সৌরকোষ কি দিয়ে তৈরি হয়? সৌরকোষ তৈরি হয় সিলিকন ও জার্মেনিয়াম, এই দুটো দিয়ে সৌরকোষ তৈরি হয়। জার্মেনিয়ামের কাজ হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌরকোষ তৈরি করে জার্মেনিয়াম। ঠিক আছে। এছাড়াও ক্যাডমিয়াম টেলুরাইড, কপার ইন্ডিয়াম গ্যালিয়াম সেলেনাইড এবং গ্যালিয়াম আর্সেনাইডের মতো উপকরণ থেকেও সৌরকোষ তৈরি করা যেতে পারে। এই সিলিকন একটি সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। সাধারণত বৈদিক যন্ত্রপাতির সব ক্ষেত্রে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। এর নানা রকম উপকারিতা রয়েছে বলে এই অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। অর্ধপরিবাহীর মাধ্যমে বিদ্যুৎকে কন্ট্রোলে রাখা যায়, বিদ্যুৎ পরিবাহিতাকে কন্ট্রোলে রাখা যায়। এছাড়াও অর্ধপরিবাহীর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্ধপরিবাহী এই সিলিকন এগুলো আকারে ছোট হয়। এ নানা রকম উপকারিতা রয়েছে বলে পরিবাহীর জায়গায় অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? এনএসসি, দুটো এনএসসি হয়ে গিয়েছে, এটা বিএসসি হবে, এটা হবে বিএসসি। ঠিক আছে। ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? এনএসসি, বিএসসি, সিএসসি না ডোলেক্স? ভারতের বৃহত্তম স্টক মার্কেট হচ্ছে এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসিটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ, যেটা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ সেটা হচ্ছে বিএসসি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। আর যদি ভারতের বৃহত্তম স্টক মার্কেট বলা হয় তো সেটা হচ্ছে এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কোথায় আছে? মুম্বাইতে আছে, দুটোই মুম্বাইতে আছে, এটাও বিএসসি, এটাও মুম্বাইতে আছে। এটি 1875 সালে প্রেমচাঁদ রায়চাঁদ নামে এক ব্যক্তি এই বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। 20 নম্বর, সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? সংবিধান সংশোধন ভারতের যে সংবিধানের 368 নম্বর ধারাতে দেওয়া আছে, এই ধারণাটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। সংবিধান সংশোধন করতে গেলে সংসদের যে কোনো কক্ষে বিল উত্থাপন করতে হয় এবং তারপর দুটো কক্ষে বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে সাইন করলে সেই সংবিধান সংশোধন হয়ে যায়। ঠিক আছে। 21 নম্বর, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এর কাজ কি? বিভিন্ন দেশের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য হয় তার নিয়মাবলী তৈরি করা এবং সেই সব বাণিজ্যগুলো পরিচালনা করা। কোনো রকম বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে বা জিও পলিটিক্সের ক্ষেত্রেও নানা রকম ক্ষেত্রে WTO এর নানা রকম প্রভাব দেখা যায়। 22 নম্বর, ভারতের কোন রাজ্য 3টি দেশ যথা নেপাল, ভুটান ও চীনের সীমানাকে স্পর্শ করে রয়েছে? তোমরা আমাদের ভারতের ম্যাপটা দেখলে বুঝতে পারবে। এখানে আছে সিকিম, সিকিমের বাঁ পাশে রয়েছে নেপাল,
ডান পাশে রয়েছে ভুটান এবং উপরে রয়েছে তিব্বত। চীনের সীমানা নয়, এটা হচ্ছে তিব্বতের সীমানা। ঠিক আছে, তিব্বতকে দখল করে রেখেছে চীন। তো 3টে সীমানায় ছুঁয়েছে সিকিম রাজ্য, ভারতের সিকিম রাজ্য 3টে সীমানায় ছুঁয়েছে। 23 নম্বর, চার্লি হেবডো বিখ্যাত কী কারণে? চার্লি হেবডো বিখ্যাত হচ্ছে এটি একটি সাপ্তাহিক ম্যাগাজিন, ফ্রান্সের প্রকাশিত একটি ম্যাগাজিন, সেটা হচ্ছে চার্লি হেবডো। একটা কার্টুনের মাধ্যমে এখানে নানা রকম সামাজিক দিকগুলো ফুটিয়ে তোলা হয় এই কার্টুনের মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে। এটি তার ধর্মনিরপেক্ষতা, মত প্রকাশের স্বাধীনতার জন্য বিখ্যাত। এটি প্রথম বেশি পরিচিতি লাভ করে 2015 সালে, যখন এইখানের অফিসে সন্ত্রাসী হামলার কারণে 12 জন নিহত হন। 24 কোন দিনটিকে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস হিসেবে এবছর পালন করা হয়েছে? আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়েছে এবছর 22শে মে। প্রতি বছর পালন করা হয়, এবছরও পালন করা হয়েছে। এবছরের থিম ছিল হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেন পালন করা হয়? 1992 সালের 22শে মে কেনিয়ার নাইরোবিতে জৈব বৈচিত্র্য বিষয়ক যে কনভেনশন হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই 22শে মে তারিখে এই জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয়। ঠিক আছে। 25 নম্বর, 2025 সালের নবম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? ব্রিক্স সম্মেলন 2025 সালের অনুষ্ঠিত হলো ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব ভারত করবে এবং ভারতে এই ব্রিক্স সম্মেলন হবে 2026 সালে, যেটা এবারে ছিল 17তম ব্রিক্স, আর ভারত যেটা করবে 2026-এ সেটা হচ্ছে 18তম ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য 5 জন মূলত: বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এছাড়া পরবর্তীকালে ব্রিক্সকে এক্সটেন্ডেড ব্রিক্স অর্থাৎ ব্রিক্স প্লাস করা হয়েছে। তার ফলে মোট 11টা কান্ট্রি এখনো পর্যন্ত এই ব্রিক্সের আন্ডারে রয়েছে। ব্রিক্সের শেষতম যোগদানকারী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা জানি এখন আমাদের অর্থনৈতিক দিক থেকে ডলার আমাদের রাজ করছে আমাদের পুরো বিশ্বে, ডলার দিয়েই ব্যবসা বাণিজ্য হয়। আবার ডলারকে ডি-ডলারাইজেশন করার জন্য, ডলারের যে একচেটিয়া আধিপত্য রয়েছে বিশ্ব বাণিজ্যে, সেটা প্রতিরোধ করার জন্য ব্রিক্সের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। ডিয়ার স্টুডেন্টস, প্রশ্নগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।